আহ, আমাদের সকল দর্শক যারা রয়েছেন তাদেরকে কোচবিহার আজ জন্মদিন, সে উপলক্ষে আমাদের দিনভর আমাদের বিভিন্ন আহ, পরিস্থিতি আমরা করা যায় তার একটি হিসাবে আজকে লাইভ অনুষ্ঠান সংস্থা থেকে করছি। আমাদের মৌমাছিদের কিছু আমাদের প্রফেসর তপন কুমার হাত মহাশয়, আমি তাকে লাইন নিয়ে আসছি। স্যার শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ স্যার। স্যার, আমাদের এই আড্ডা আমরা নির্ধারিত সময়ের পেছনে গিয়ে শুরু করছি, এর জন্য দুঃখিত। আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমাদের আজকের আড্ডার সরাসরি মূল অংশে আমরা চলে যাই। আমরা এখন একটু শুনি আপনার কাছ থেকে আপনার মতন করে কিছু তথ্য। আচ্ছা, প্রথমেই আমি কোচবিহার অনার্স হিস্ট্রি, সায়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার স্টাডি গ্রুপকে অভিনন্দন জানাই তারা আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি জেনে খুব খুশি হলাম যে আজকের দিনটা এই যে গোষ্ঠী যারা প্রকৃতি নিয়ে এবং পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করে এবং কাজ করে, তাদের আজকে জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আর আগামী দিনে এরকম অসংখ্য প্রোগ্রাম করুক এবং একটি জনপ্রিয় গোষ্ঠী হিসাবে এটা আত্মপ্রকাশ করবে, এটা আমি আশা করি। এই মাসটা আমাদের পরিবেশ রক্ষার জন্য বিশেষভাবে নির্ধারিত। গত 5ই জুন পরিবেশ দিবস গেছে এবং আগামী কালকে থেকে আমাদের অরণ্য সপ্তাহ শুরু হচ্ছে। তো যেহেতু আমাদের প্রকৃতির একটি প্রধান কারিগর বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বিপুল যে বৈচিত্র্য, মূলত উদ্ভিদের, তার যে মূল কারিগর কীট পতঙ্গ, সেই কীট পতঙ্গের একটি হচ্ছে আমাদের মৌমাছি। সেই মৌমাছির কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু তথ্য আদান প্রদান করব। আমার আলোচনাটাকে আমি একদমই একাডেমিক করতে চাইছি না, কারণ আমি জানি যে বহু মানুষ আছেন যারা বিজ্ঞান ছাড়াই বিজ্ঞানটা করেন, এবং আমিও মনে করি যে বিজ্ঞান প্রকৃতি বা পরিবেশকে ভালোবাসার জন্য বিজ্ঞান জানতেই হবে, এমন কোনো মানে নেই। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে মৌমাছি একটি পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী। আমরা জানি যে পতঙ্গ আজকে থেকে বহু লক্ষ বছর আগে, প্রায় 350 মিলিয়ন বছর আগে কিন্তু পৃথিবীতে এসেছে, এবং মৌমাছি হচ্ছে হাইমেনপটেরা একটি অর্ডার, তার অন্তর্গত একটি পতঙ্গ। আমরা কীট বা পতঙ্গ একসঙ্গে আলোচনা করব, এবং এও কিন্তু পৃথিবীতে এসেছে প্রায় 225 মিলিয়ন বছর আগে। এবং যখনই আমাদের পৃথিবীতে প্রথম যে উদ্ভিদ যাদের ফুল হয়, অর্থাৎ ফ্লাওয়ারিং প্লান্টস যখন আবির্ভূত হয়, তখন থেকে কিন্তু ধরে নেওয়া হয় যে কীটপতঙ্গ কিন্তু প্রকৃতিতে এসেছে। এবং এখন পর্যন্ত যা আনুমানিক হিসেবে মৌমাছি, তার যেটার জন্য আমরা মৌমাছিকে চিনি, যে মৌমাছি মধু উৎপন্ন করে, সেটাও প্রায় আজকে থেকে প্রায় 150 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছে। মৌমাছি সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমাদের শিশু কাল থেকে শুরু করে একবারে বৃদ্ধ পর্যন্ত আমাদের জীবন, আমাদের সাহিত্য, এমনকি শিল্পেরও কিন্তু একটা উপাদান এই মৌমাছি বা তার যে মৌচাক থেকে যে প্রাপ্ত যে সম্পদ মধু, সেটা।
আমরা ছোটবেলাতে জানি মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, যেমন শিশু পড়ে। কিশোরের রবি ঠাকুরের বিখ্যাত গান, বা আমার ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, বা বৃদ্ধ বয়সে যদি আমরা ফিরে যাই, সেখানেও আমরা দেখবো যে সেই স্লিপলেস কিং এর, যে রাজাকে ঘুম পাড়ানোর জন্য যে সাধু এসেছিল, তার গল্পেরও কিন্তু প্রধান বিষয় ছিল, উপজীব্য বিষয় ছিল কিন্তু মৌমাছি, এবং এক ফোঁটা করে মধু আনছে আর মৌমাছি ফিরছে, এই গল্প দিয়ে কিন্তু রাজা ঘুম আনিয়েছিলেন সেই সন্ন্যাসী। তো সেদিক থেকে বিবেচনা করলে মৌমাছি সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই প্রায় কিছুটা জ্ঞান আছে, আমরা অবহিত। মৌমাছি প্রায় সারা পৃথিবীতে 21,000-এর মতো প্রজাতি আছে। তার মধ্যে প্রায় 425 রকমের হচ্ছে তারা বিভিন্ন, আমরা স্পিসিস বলি, সরি জেনাস বলি। তো ভারতবর্ষ প্রায় কয়েক হাজার আছে, এবং আমরা মৌমাছির প্রধান যদি কাজ বলি তাহলে আমরা জানবো যে এটা পরাগ সংযোগে অংশগ্রহণ করে। আমরা জেনে খুব অবাক হবো যে আমাদের এই প্রকৃতিতে যে ফুল যে গাছগুলোতে হয়, তার প্রায় 95% গাছে কিন্তু যে পরাগ সংযোগ সেটা হচ্ছে ক্রস পলিনেশন, অর্থাৎ ইতর সংযোগ, ইতর পরাগ সংযোগ। এই যে 95% ফ্লাওয়ারিং প্লান্টস এর যে পরাগ সংযোগ হয়, তার আবার প্রায় 85 to 90% হচ্ছে পতঙ্গের দ্বারা, আর সেই পতঙ্গের আবার 80 থেকে 90% সেটা হচ্ছে এই মৌমাছি। এখন মৌমাছি কেন এত ভালো পরাগ সংযোগ করে সেটা আলোচনা করতে গিয়ে আমাদের আশ্চর্য বিষয়গুলো চলে আসবে। প্রথমেই বলি যে মৌমাছির যে সারা দেহ, সেই সারা দেহ লোমে ঢাকা আছে। মৌমাছি একমাত্র আমাদের পৃথিবীতে প্রাণী যার হচ্ছে এই যে দেহ যে লোম, সেই লোমটা হচ্ছে ব্রাঞ্চড, অর্থাৎ সেখানে শাখা পোশাকা আছে, এবং এই শাখা পোশাকা থাকার জন্য তার সারফেস এরিয়া বেরিয়ে যায়, অনেক বেড়ে যায়। মৌমাছি যখন ফুলে ফুলে ঘুরে বেড়ায় তখন সে পরাগ তার শরীরে লাগে, এবং এটা জানলে খুব অবাক হবেন আপনারা যে একটা মৌমাছি সারা দেহে প্রায় 4 মিলিয়ন, অর্থাৎ প্রায় 40 লক্ষ পরাগ রেণু কিন্তু সে বহন করতে পারে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে তাদের একটা পোলেন বাস্কেট আছে, অর্থাৎ যেখানে তারা পরাগ যে রেণু, সেই রেণুটা তারা সংগ্রহ করে তারা ফুলে ফুলে যখন ঘুরে বেরিয়ে যখন তারা মৌচাকে ফিরে আসে তখন সেটা সংগ্রহ করে আনে। তাদের যে 3 জোড়া পা আছে, সেই 3 জোড়া পায়ের যে শেষের যে পা, সেই শেষের পাটা একটু পরিবর্তিত হয়, যাকে আমরা বলি যে পোলেন বাস্কেট বা কর্বিকিউলা থাকে। আমি একটুখানি এখন স্ক্রিনটা শেয়ার করতে চাইছি যাতে করে আমি এই ছবিটা দেখাতে পারি। অনিরুদ্ধ বাবু, অনিরুদ্ধ বাবু, তো এই যে, হ্যালো অনিরুদ্ধ বাবু, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাইছি। হ্যাঁ, আমার কাছে তো নেই আপনারটা। আপনি আপনার ওখান থেকে যে নিচে দেখুন ওই শেয়ার স্ক্রিন অপশন আছে একটা। হ্যাঁ, কিন্তু আমি তো এখানে আসতে চাইছি। সুমন্ত, একটু কথা বলুন। আচ্ছা ঠিক আছে, আমি আলোচনা করি, যদি পরে দেখানো যায় তখন দেখানো যাবে। তো এদের এই পোলেন যে বাস্কেট আছে, এই পোলেন বাস্কেটটাই হচ্ছে আসলে কিন্তু এরা যে পরাগ রেণু সেগুলো এরা বয়ে নিয়ে আসে। এদের একটা সব থেকে যেটা খুব আশ্চর্যের দিক সেটা হচ্ছে যে এরা সমাজবদ্ধ, অর্থাৎ সোশ্যাল ইনসেক্ট, এবং এরা হচ্ছে ইউসোশাল। এই সোশ্যাল ইনসেক্ট হওয়ার জন্য এদের 3 ধরনের এরা কাস্ট বলি আমরা আছে। একটা রানী থাকে, অসংখ্য মানে কয়েক হাজার হচ্ছে আপনার স্ত্রী মৌমাছি অর্থাৎ ওয়ার্কার অনেবি থাকে,
এই ওয়ার্কারগুলো অদ্ভুত, তারা হচ্ছে সব স্টেরাইল ফিমেল, এদের রিপ্রোডাক্টিভ অর্থাৎ যৌন যে ক্ষমতা সেটা কিন্তু তৈরি হয়। আর কয়েকশো থাকে যারা হচ্ছে পুরুষ, এরা হচ্ছে আবার প্রোডাক্টিভ মেল, কয়েকশো থাকে। এদের প্রত্যেকের কাজগুলো কিন্তু সব ভাগ করা আছে। এটাই মৌমাছির যে সোশ্যাল লাইফের একটা বিশেষ বৈশিষ্ট্য। আর আছে যেটা সমস্ত সোশ্যাল ইনসেক্টেরই যেটা থাকে, যে তারা হচ্ছে একের সঙ্গে অপরের যে যোগাযোগ, তথ্যের আদান প্রদান বা কোনো জ্ঞান সেটা যে আদান প্রদান সেটা করার এদের ক্ষমতা আছে। এদের এই যে কমিউনিকেশন সিস্টেম যেটাকে বলা হয়, আমরা যেমন কথা বলি, এই কথা বলার মাধ্যমে আমরা কাউকে কোনো কিছু ভাব প্রকাশ করি বা কিছু জানাতে চাই, তেমনি মৌমাছির মধ্যেও কিন্তু এই ধরনের একটা খুব হাইলি ডেভেলপড একটা কমিউনিকেশন সিস্টেম আছে। আর যেটা আছে, এরা খুব দ্রুত এদের সংখ্যা বাড়াতে পারে। এরা যদি ভালো খাবার পায় বা ফুলে যদি ভালো পরাগ থাকে বা পুষ্প যে রস থাকে, নেকটার থাকে, সেটা পেলে কিন্তু এরা এদের সংখ্যা প্রচন্ড ভাবে এরা বাড়িয়ে নিতে পারে, এবং এক একটা মৌচাকে প্রায় তাদের সংখ্যাটা 40-50 এমনকি 60,000 পর্যন্ত এরা খুব দ্রুত বাড়িয়ে নিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে মৌমাছি কিন্তু সকালবেলায় সূর্য ওঠার পর কিন্তু এদের কার্যক্রম, এরা সূর্যকে সামনে রেখেই কিন্তু সারাটা দিন এরা বিভিন্ন ফুলে ফুলে ঘুরে বেড়ায়। তারা ফুল থেকে মূলত এরা পরাগ রেণু এবং যেটা পুষ্পরস নেকটার এরা সংগ্রহ করে। ফুল বিভিন্ন সময় ফোটে। আমাদের ধারণা আমাদের ফুল মানুষকে সৌন্দর্য বা গন্ধ দেওয়ার জন্য ফোটে, আসলে তা নয়। ফুল ফোটে তার নিজের প্রয়োজনে। ফুলের মধ্যে আমরা যে এক ধরনের যেটা রস, পুষ্পরস বা অমৃত রসও বলা হয়, তার কিন্তু একটা গন্ধ আছে, এবং ফুল তার নিজের এই যে পলিনেশন হওয়ার জন্য কিন্তু ফুল বিভিন্ন সময় ফোটে। এই যে ফুল দিনের যে সময়টা ফুটবে সেটা কিন্তু বিভিন্ন কীটপতঙ্গ জানতে পারে। মৌমাছি তার মধ্যে সব থেকে বড় একটা প্রাণী, যারা হচ্ছে অসংখ্য ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এবং মৌমাছির একটা আশ্চর্য ক্ষমতা হচ্ছে যে তারা যখন কোনো ফুলে গন্ধে আকৃষ্ট হয়, তারা কিন্তু চেষ্টা করে একটা নির্দিষ্ট প্রজাতির কোনো ফুল থেকে তারা হয় পরাগ রেণু অথবা পুষ্প রস তারা সংগ্রহ করবে। কখনো কখনো দুটো একসঙ্গেই করতে পারে। কিন্তু তারা এই যে বিভিন্ন ফুল কোন সময় ফুটছে, কোন সময় ফুলটা প্রস্ফুটিত হচ্ছে, কতক্ষণ সময় পর্যন্ত ফুলটা খোলা থাকছে, যে সময়টা হচ্ছে পরাগ রেণু সংগ্রহ করার সময়, এইটা কিন্তু মৌমাছি মনে রাখতে পারে। এটা একটা মৌমাছির বিশেষ গুণ। এবং দেখা গেছে যে মৌমাছি প্রায় 7 থেকে 10টা বিভিন্ন রকমের যে ফুল, তারা কখন ফুটছে, কতক্ষণ ফুটে থাকছে, কত দূরে থাকছে, তারা নির্দিষ্টভাবে কিন্তু সেটা মনে রাখে। এবং সেই যে তথ্যের আদান প্রদানটা কিন্তু তার যে গোত্রের যারা থাকে তাদের কাছে কিন্তু সেটা সরবরাহ করে। মৌমাছি তার যে মৌচাক, সেই মৌচাক তো ওয়াইল্ড হতে পারে, নিজেরা গাছে করতে পারে বা দেওয়ালে করতে পারে, বিভিন্ন গাছের যে শাখা প্রশাখার মাঝখানে করতে পারে, পুরনো বাড়ির দেওয়ালে, বিভিন্ন জায়গায় করতে পারে। তবে মানুষ মোটামুটি মৌমাছিকে পালন করতে শিখেছে বহু বছর আগে। এবং এই যে মৌচাক থেকে যে তাদের যে খাবারের যে উৎস, সেই উৎসের দিকে যাওয়াটা, সেটা কিন্তু মৌমাছি নিজের মতো করে কিন্তু খাদ্য খুঁজে নেয়। এই খাদ্য খুঁজে নেওয়াটা কিন্তু অদ্ভুত। তারা মূলত, হ্যাঁ বলুন বলুন। এই যে হানিবি, হানিবি আর বি, তার মধ্যে কি কোনো পার্থক্য আছে? হানিবি আর বি, হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা এটাকে বলি যে দ্য বিজ হুইচ প্রডিউস হনি, দে আর হানি বিজ। এই হনিবি আপনার হচ্ছে দু ধরনের হয়। আমরা সাধারণত বলি যে শর্ট টাং আর হচ্ছে লং টাং, অর্থাৎ টাং মানে জিভ বলি, প্রোবোসিস। আর একটা আছে যে স্টিং বি আর হচ্ছে নন স্টিং বি। তো হনিবি হচ্ছে একমাত্র যারা হচ্ছে হনি তৈরি করতে পারে। যদিও আরো কিছু বি তৈরি করতে পারে, যেমন বাম্বু বি আছে, তাদের মধু কিন্তু আমাদের এই যে হনিবির যে মধু তার মতো নয়।
আচ্ছা, এই যে মধু তৈরি করাটাই আসল কাজ, না এদের আরো কিছু ইম্পর্টেন্স আছে না আমাদের জীবনে? অ্যাকচুয়ালি হ্যাঁ, আসলে এরা কিন্তু মধু কিন্তু এরা পায় না, এরা পায় কিন্তু পরাগ অর্থাৎ পোলেন। আর এরা গাছ থেকে সংগ্রহ করে, গাছের ফুল থেকে, অনেক সময় ফুলের ছাড়াও কিছু কিছু জায়গায় নেকটারাইন কিছু গ্ল্যান্ড থাকে গাছের, সেখান থেকে এরা রস সংগ্রহ করে। এই যে নেকটারটা এরা সংগ্রহ করছে, সেই নেকটার এরা সংগ্রহ করে এনে তারা মৌচাকে ফিরে আসে। মৌচাকে ফিরে আসার পরে সেই নেকটারটা শরীরে তাদের যে ক্রপ বলি আমরা বা স্টমাক বলি, সেখান থেকে বার করে রিগার্জিটেট করে, অর্থাৎ বমি করার মতো। এবং সেই সময় কিছু এনজাইম এরা এর সঙ্গে মেশায়, তার ফলেই কিন্তু এই নেকটারটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গিয়ে মধু তৈরি করছে। মধুটাই হচ্ছে তারা তৈরি করে। তাদের কিন্তু আসল যদি প্রোডাক্ট বলেন, তাদের দুটো, একটা হচ্ছে বি ভেনম, অর্থাৎ ফুল ফোটালে যে আমরা পেন অনুভব করি, বি ভেনম তাদের নিজস্ব একটা প্রোডাক্ট। আর একটা হচ্ছে তাদের শরীর থেকে বি ওয়াক্স অর্থাৎ মোম তৈরি করে। এই দুটো তাদের দেহ থেকে নিঃসৃত পদার্থ। আর আমরা তাদের থেকে পাই যেটা, একটা হচ্ছে প্রোপোলিস পাই, আর একটা হচ্ছে আমাদের এই মধু। এই মোট চারটে জিনিস আমরা কিন্তু মৌমাছির থেকে পাই। আচ্ছা, এই যে চাকটা বানাচ্ছে ওরা, হ্যাঁ চাকটা কিভাবে বানায়? হ্যাঁ, মৌমাছির চাক বানানোটা কিন্তু একটা বলতে পারেন অসম্ভব একটা আর্কিটেকচার, মানে একটা স্কিলফুল আর্কিটেকচার। এদের যদি চাকটা লক্ষ্য করেন, এটা হচ্ছে হেক্সাগোনাল, অর্থাৎ ছটা কোণ আছে, ছটা বাহু আছে। এবং প্রত্যেকটা এই যে হেক্সাগোনাল যে স্ট্রাকচার, সেটা কিন্তু সমান। এবং আজকে থেকে কয়েক হাজার বছর আগে আপনাদের আমি একটা তথ্য বলতে পারি, যে একজন রোমের একজন স্কলার, তিনি প্রথম এই যে কেন মৌমাছি হেক্সাগোনাল স্ট্রাকচার বানায় সেটা সম্পর্কে কিন্তু একটা ধারণা দিয়েছিলেন। আর 1999 সালে থমাস হেলস বলে একজন ইউনিভার্সিটি অফ মিচিগানের একজন ম্যাথামেটিশিয়ান, তিনি প্রথম আবিষ্কার করলেন যে এই যে হেক্সাগোনালটা করার পিছনে হচ্ছে মৌমাছি সময়টা অনেক কম লাগে, এক। দুই হচ্ছে এটা তৈরি করে ওরা কি দিয়ে, এদের শরীর থেকে বি ওয়াক্স বার করে। এই বি ওয়াক্সটা কিন্তু অনেকটা কম লাগে। দেখা গেছে যে মোটামুটি একটা মৌমাছি তার খাদ্য হিসাবে তো খায় যেটা, সেটা হচ্ছে মধু খায়। হ্যাঁ, আমাকে কিছু বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে এরা যে কমটা তৈরি করে, এই কম তৈরি করার জন্য যে তাদের শক্তি, সেই শক্তিটা কিন্তু এরা পায় হচ্ছে মধু খেয়ে। দেখা গেছে 8 আউন্স যদি মধু খায়, তাহলে মৌমাছি তার দেহ থেকে 1 আউন্স পরিমাণ মোটামুটি ওয়াক্স তৈরি করে। সুতরাং যেহেতু এই মৌচাক তৈরি করার সময় প্রচুর পরিমাণে ওয়াক্স লাগে, সেই জন্য ওরা চায় খুব কম পরিমাণ ওয়াক্স ব্যবহার করে যেন এই মৌচাকটা তৈরি করে। সেই জন্য এটা হচ্ছে হেক্সাগোনাল তৈরি করে। এবং একটা যে মৌচাক তৈরি করে, সেই মৌচাকের মধ্যে কিন্তু 3 ধরনের প্রকোষ্ঠ থাকে। একটার মধ্যে থাকে রানী, একটি মাত্র রানী, তার জন্য একটি ঘর থাকবে, তার চেহারাটা একটু বড়। কয়েক হাজার হচ্ছে শ্রমিক, ওয়ার্কার বি, অর্থাৎ স্টেরাইল ফিমেল, তাদের জন্য ঘর। আর থাকবে কয়েকশো ড্রোন বা হচ্ছে প্রোডাক্টিভ মেল। এই 3 ধরনের এরা প্রকোষ্ঠ বানায়। এছাড়া আর একটা প্রকোষ্ঠ বানায় যার মধ্যে মধু থাকে, আর একটা প্রকোষ্ঠের মধ্যে এরা পোলেন রাখে। এই হচ্ছে মোটামুটি তারা একটা মৌচাকে বিভিন্ন ঘর তৈরি করে। আর যদি কোনো প্রশ্ন থাকে? মানে ওরা যে, আচ্ছা ইয়েটা কিভাবে আনে, ওই যে পোলেনটা আনে ফুলের থেকে, ফুলের রেণুটা আনে, কিভাবে আনে ওরা? তার কি কিছু নির্দিষ্ট ইয়ে আছে, ব্যাপার আছে কিভাবে কালেক্ট করে? হ্যাঁ, আসলে ফুল তো তার নিজস্ব প্রয়োজনে প্রস্ফুটিত হয়। মৌমাছি কিন্তু সেই ফুলের গন্ধ, সেই গন্ধ কিন্তু আকৃষ্ট হয়ে এরা
সেখানে পৌঁছায় এবং আসলে এরা ফুলের মধ্য থেকে যে পুষ্পরস বা নেকটার যেটা, সেই নেকটার সংগ্রহ করার জন্য যায়। যখন নেকটার সংগ্রহ করতে যায় তখন হচ্ছে যে আমাদের ফুলে আমরা জানি যে ফুলের মধ্যে কিন্তু যে আমাদের অ্যান্থার থাকে, সেই অ্যান্থারটা কিন্তু খুলে যায় এবং এই কখন অ্যান্থার খুলে সেটা কিন্তু মৌমাছি জানে। যখন এরা ফুলে ভ্রমণ করে তখন হচ্ছে এই অ্যান্থারের মধ্যে পরাগ রেণু থাকে, পোলেন থাকে, সেই পোলেনগুলো এদের শরীরে লেগে যায় এবং এদের যে পিছনের যে পা, পদযুগল আমরা বলি, হাইন্ড যে লেগ, সেখানে একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটা হচ্ছে কর্বিকুলা বলে বা পোলেন বাস্কেট বলে। সারা দেহে এদের যেখানে যেখানে পোলেন থাকে সেটাকে ওরা অ্যান্টিনা বা সুর এবং পা দিয়ে সেটাকে সংগ্রহ করে এটাকে ওই কর্বিকুলার মধ্যে এটাকে জমা করে। এবং একটা আমার কাছে ছবি আছে, যদি আমাকে শেয়ার করে দেখা পারা যেত আমি দেখাতাম যে একটা মৌমাছি মোটামুটি তার দেহে যে দুজোড়া যে পিছনের পায়ে কর্বিকুলা আছে সেখানে মোটামুটি 30 মিলিগ্রামের মতো তারা পরাগ রেণু সংগ্রহ করে প্রতিবারে। এইরকম ভাবে তারা কিন্তু সারা দিনে প্রায় 7 থেকে 10 বার তারা ট্রিপ দেয়। একবার ট্রিপে তারা মোটামুটি 50 থেকে 100টার মতো ফুলে ঘুরে বেড়ায়। এবং একটা তথ্য শুনলে অবাক হবেন যে তারা এই যে ফুলে ফুলে ঘুরে বেড়ায় পোলেন সংগ্রহ করার জন্য, মোটামুটি যদি 1 পাউন্ড যদি হনি তৈরি করতে হয়, মধু তৈরি করতে হয়, তাহলে 32,000টা ফুলে তারা ঘুরে বেড়াবে এবং তাতে প্রায় 90,000 কিলোমিটারের মতো তারা পথ অতিক্রম করবে, যেটা সারা পৃথিবীর যে আমাদের সার্কামফিয়ারেন্স সেটা প্রায় 3 বার তারা ভ্রমণ করতে পারবে। মৌমাছির ইনস্টিংক্ট হচ্ছে অসাধারণ। মৌমাছি কিন্তু কখনো ঘুমায় না। এই যে ওয়ার্কার বি হচ্ছে একটা মৌচাকের প্রধান চালিকা শক্তি, আর রানী হচ্ছে পুরো যে যারা শ্রমিক এবং পুরুষ তাদেরকে কিন্তু ধরে রাখে, বিভিন্ন কেমিক্যাল যে সাবস্টেন্স তারা তৈরি করে। আর এই মৌমাছিগুলো কিন্তু সারা দিন রাত পরিশ্রম করে, কখনো ঘুমায় না। আর যদি প্রশ্ন করেন তাহলে না আমি কিছু বলবো। হ্যাঁ স্যার কিছু বলেন। হ্যাঁ বলবো না অনিরুদ্ধ বাবু বলুন। হ্যাঁ না আমার একটা খুব জানার ইচ্ছে ছিল। আচ্ছা এইগুলো ওরা যে মৌমাছিরা যে ফুলের রেণুটা কালেক্ট করলো, একটা হয়তো একটা মৌমাছি এলো, কিন্তু বাকি সবাই ওখান থেকে আবার আনছে, নিয়ে আসছে সময় মতো। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হয়। ঠিক ঠিক ঠিক। দেখুন আমরা জানি যে এই যে নেকটার বা হচ্ছে যদি আমরা বলি পেটাম, এই নেকটারের মধ্যে কিন্তু কিছু ভোলাটাইল সাবস্টেন্স থাকে, অর্থাৎ উদ্বায়ু কিছু পদার্থ থাকে। এবার মৌমাছির মধ্যে আমরা যে শ্রমিক মৌমাছি তাদের মধ্যে কিছু স্কাউট মৌমাছি আছে। স্কাউটরা কি করে, সকালবেলায় যখন সূর্য ওঠে, মোটামুটি সকাল 9টা-10টা প্রখর সূর্য যখন উদয় হয়, তারপরে এরা মৌচাক থেকে বের হয়ে খাদ্যের সন্ধানে যায়। এই স্কাউট বিগুলো কিন্তু খুঁজে খুঁজে বেড়ায় কোথায় ভালো ভালো ফুল আছে। এবং আগেই বলেছি আমি যে এরা 7 থেকে 10 রকমের বিভিন্ন প্রজাতির যে ফুল, কখন কোন ফুল ফুটছে সেটা মনে রাখে। এবং এই যে ফুলে এরা যখন ঘুরে বেড়াচ্ছে তখন এরা রেণু নিয়ে আসছে বা নেকটার নিয়ে আসছে। এই নেকটারটা নিয়ে আসার পরে এরা মৌচাকে যখন ফিরছে, বাকি যে আরো শ্রমিক মৌমাছি আছে তাদেরকে কিন্তু এই যে একটা ভোলাটাইল যে সাবস্টেন্স আছে সেটা কিন্তু দেয় এবং তারা একটা ডান্স করে, অর্থাৎ কমিউনিকেশন করে। এই কমিউনিকেশনটার মাধ্যমে কিন্তু বাকি যে মৌমাছি তারা জানতে পারে যে কোথায় খাদ্যের উৎস আছে। 2 ধরনের ডান্স আছে, একটাকে বলা হয় রাউন্ড ডান্স। যদি মৌচাক থেকে 100 মিটারের মধ্যে খাদ্যের উৎস থাকে তাহলে এরা হচ্ছে ছোট ছোট আপনার ইংরেজির যে 8 অক্ষর, এটা এরকম হাফ সার্কেল করে এরা করে, এটাকে বলা হয় রাউন্ড ডান্স। এটা করে
তাহলে বাকি মৌমাছিরা বুঝতে পারবে যারা ফোরেজার যে খাদ্যের উৎসটা হচ্ছে সামনেই আছে। আর এক ধরনের ডান্স এরা করে যেটাকে বলা হয় ওয়াগল ডান্স বলা হয়। ওয়াগল মানে হচ্ছে শরীরটাকে ডান দিকে বাম দিকে এরকম ভাবে খুব দ্রুত ঘোরানো। এর মাধ্যমে এরা বোঝায় যে 100 মিটারের অনেক দূরে কিন্তু খাদ্যের উৎস আছে, এইভাবে ওরা জানায়। আর একটা বিষয় আমি এখানে বলবো যে মৌমাছির এটা একটা আশ্চর্য ক্ষমতা, এই যে এরা কমিউনিকেশন করলো খাদ্যের উৎস সম্পর্কে, এরা না হয় একটা দূরত্ব বলল, কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা বলতে গেলে আমরা বুঝি দূরত্ব এবং দিক। এই দিক এবং দূরত্ব বোঝানোর জন্য এরা যখন ওয়াগল ড্যান্স করে তখন একটা অদ্ভুত রকমের ব্যাপার থাকে, কতটা সময় ধরে করছে এবং কি রকম ভাবে করছে এটার উপর নির্ভর করে কিন্তু দূরত্বটা কিন্তু বাকি মৌমাছিরা মেপে নিতে পারে এবং তারা একেবারে নির্দিষ্ট জায়গায় গিয়ে কিন্তু পৌঁছায়। আচ্ছা, বাহ, বোঝাতে পারলাম? একদম দারুণ। ইতিমধ্যে স্যার আরেকজন আমাদের সাথে জয়েন হয়েছে, মৃন্ময়। মৃন্ময়ের কিছু প্রশ্ন যদি থাকে। হ্যাঁ স্যার, বলছিলাম যে এই যে মৌমাছিদের, আমরা তো জানি এরা সোশ্যাল ইনসেক্ট, রাইট। হ্যাঁ, তো মানে অ্যাকচুয়ালি এটার এক্স্যাক্টলি মানে সোশ্যাল বলতে ওরা কিভাবে কমিউনিকেট করে বা এই ব্যাপারটা একটু যদি বলতেন। রাইট, অ্যাকচুয়ালি সোশ্যাল বলতে এরা অ্যাকচুয়ালি আরো বিশেষভাবে ইউসোশাল বলতে অ্যাকচুয়ালি একটা জায়গাতে যখন সকলে থাকে, এক। দুই হচ্ছে এরা যে থাকার যে জায়গাটা করে যেটাকে সেল বলি, এরা এই সেলটা কিন্তু এরা শেয়ার করে। যে শ্রমিকরা তৈরি করছে শুধু তারাই থাকছে না, যে তৈরি করছে তার বাইরেও কিন্তু বাকি সদস্যরা থাকে, এক। দুই হলো, তিন হচ্ছে এদের 3 ধরনের কাস্ট থাকে। একটা রানী থাকে, একটা মৌমাছি কিন্তু একটা মৌচাকে কেবল একটি রানী থাকবে, আর হচ্ছে কয়েক হাজার থাকবে শ্রমিক, আমি আগেই বলেছি স্টেরাইল ফিমেল থাকবে, আর থাকবে কয়েকশো ড্রোন বা পুরুষ থাকবে। এই যে তিন ধরনের যে কাস্টের কিন্তু কাজ আলাদা, এই ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কস এটা কিন্তু আলাদা। এটাই হচ্ছে আমাদের ইউসোশাল যে বা সোশ্যাল যে ইনসেক্টের হচ্ছে একটা ডিভিশন। কাজগুলো কিরকম, রানী কেবলমাত্র খাবে আর ডিম পারবে আর মেটিং করবে, অর্থাৎ পুরুষের সঙ্গে মিলন করবে। শ্রমিকরা যেটা থাকে, শ্রমিকদের কাজ হচ্ছে পুরো যদি বলা যায় মৌচাক তৈরি, মৌচাককে সবসময় যে মেনটেন করা, খাদ্য সংগ্রহ, যে ডিম পাড়ার পর থেকে যে নতুন যে হ্যাচ করার পরে অর্থাৎ যখন লার্ভা তৈরি হলো তাদেরকে খাওয়া দাওয়া প্রতিপালন করা, এমনকি এই মৌচাকের যে নিরাপত্তা সেটাও কিন্তু এরা করে। এরা মৌচাককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবটা করে, এমনকি তাপমাত্রা, মৌচাকটা কিন্তু একটা তাপমাত্রা নির্দিষ্ট মেনটেন করে, আচ্ছা, এই সবটা করে। আর পুরুষদের কাজ হচ্ছে কি, শুধু খাওয়া আর হচ্ছে মেটিং করা। এই যে কাজের বিন্যাস, এটাই হচ্ছে সোশ্যাল ইনসেক্টের বৈশিষ্ট্য। আচ্ছা, মানে একজনের সঙ্গে আরেকজন হয়তো কাজ আলাদা কিন্তু ওরা মানে কানেক্টেড, এর কাজ ছাড়া অন্যজন চলবে না বা এরকম ভাবে, তাই তো? হ্যাঁ, এটা কিরকম হয়, সাধারণভাবে শ্রমিকরাই কাজটা করে। শ্রমিকদের কাজটা কিরকম, এরা হচ্ছে 6 সপ্তাহ এরা বেঁচে থাকে। এই 6 সপ্তাহের মধ্যে মোটামুটি 3 সপ্তাহ এরা ঘরে থাকে, ঘরে বলতে মৌচাকের মধ্যে। এই 3 সপ্তাহের মধ্যে এরা কি করবে, এরা অ্যাডাল্ট হওয়ার পরবর্তীকালে এরা প্রথমে এদের যে হাইপোফ্যারিঞ্জিয়াল একটা গ্ল্যান্ড আছে, অর্থাৎ মাথার মধ্যে একটা গ্ল্যান্ড থাকে, সেখান থেকে রয়্যাল জেলি একটা সাবস্ট্যান্স এটা তৈরি করে। এই সাবস্ট্যান্সটা কিন্তু সমস্ত যে ডিম পাড়ে, ডিম থেকে যে বাচ্চা হয় সবাইকে খাওয়ায় এরা, এক। দুই হচ্ছে এরা ঘরগুলোকে পরিষ্কার করে। 3, এরা হচ্ছে আপনার তাপমাত্রা মেনটেন করার জন্য কি হয়,
যদি গরম করতে হয় তাহলে হচ্ছে এরা এদের যে পেশিগুলো সেই পেশিগুলো দিয়ে বারবার হচ্ছে এরা ঝাপটায়, আর মাঝে মাঝে হচ্ছে উইং দিয়ে হাওয়া দেয়, ঠিক আছে, এইভাবে এরা তাপমাত্রা করে। আর নিজেদের দেহ থেকেও কিন্তু এরা কিছু সাবস্ট্যান্স এরা বার করে, সেই সাবস্ট্যান্সের মাধ্যমে কিন্তু এই যে গন্ধটা, এই গন্ধের জন্যই কিন্তু মৌচাকে নিজেদের মধ্যে এরা যোগাযোগ রাখে। একটা মৌচাকে কিন্তু অন্য কোনো মৌচাকের মাছি কিন্তু আসতে পারে না, আচ্ছা 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 এটা রেকগনাইজ করতে পারে, বুঝেছেন? আচ্ছা 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 আর আরেকটাও বলা দরকার, সেটা হচ্ছে যে যে রানী মৌমাছি একটা বিশেষ ধরনের একটা ফেরোমন তৈরি করে। এই ফেরোমনটার নাম হচ্ছে, আমরা বলি যে কিউআরপি বলি, এটা হচ্ছে কুইন রেটিনিউ ফেরোমন। এর একটা অদ্ভুত কাজ, কুইন রেটিনিউ ফেরোমন। আচ্ছা যেহেতু একটি রানী থাকবে, সেই হচ্ছে জনন ক্ষমতা থাকবে, সেই জন্য এই ফেরোমনের কাজ হচ্ছে বাকি যে স্ত্রী মৌমাছিরা থাকে তাদের কারোর কিন্তু জনন যে অঙ্গ সেটা ডেভেলপ করতে দেবে না, এক। আচ্ছা আচ্ছা আর আচ্ছা দুই হচ্ছে যে যখন আবার দেখুন যে রানী কিন্তু তার যখন মিলনের প্রয়োজন হবে, সে কিন্তু পুরুষকে আকৃষ্ট করবে, ওই একই ফেরোমন কিন্তু আবার পুরুষগুলোকে আকৃষ্ট করার ক্ষমতা রাখে। আচ্ছা বুঝতে পেরেছি? হ্যাঁ মাল্টি রোল, একটা হচ্ছে ট্রান্সমিটার আর একটা হচ্ছে রিলিজার, এই দুটো হচ্ছে কাজ এদের। আচ্ছা। তো স্যার এরা মানে কমিউনিকেশনের জন্য তাহলে এই ফেরোমেনটা বলা যায় যে ইম্পর্টেন্ট। রাইট, হ্যাঁ, কমিউনিকেশন করাটা একটা হচ্ছে উইদিন দি হাইভ, আর একটা হচ্ছে এক্সটার্নাল হাইভ। উইদিন দি হাইভের মধ্যে কি করে না, রানী মৌমাছি চায় যে কোনো শ্রমিক মৌমাছি যেন তার থেকে আলাদা না হয়, বা পুরুষরা যেন তাদের ছাড়া অন্য কারোর কাছে না যায়। সেই জন্য তাদেরকে সবসময় যদি বলা যায় যে রানী নিয়ন্ত্রণ করছে, ইন্টিগ্রিটি, সলিডারিটি, ওরিয়েন্টেশন সবটাই কিন্তু কন্ট্রোল করছে এই রানী মৌমাছি। আর শ্রমিক মৌমাছিরা তারা যখন বাইরে যাচ্ছে, এখানেও অদ্ভুত, তারাও কিছু কিছু কেমিক্যাল সাবস্ট্যান্স তারা তৈরি করে। যেমন ধরুন একটা বলি, এদের দেহ থেকে অনেক সময় কি হয়, অ্যালার্ম ফেরোমন বেরোয়, আবার স্টিং থেকেও কিন্তু অ্যালার্ম ফেরোমন বেরোয়। আবার এদের ফুটপ্রিন্ট কিছু সাবস্ট্যান্স আছে। ফুটপ্রিন্ট সাবস্ট্যান্স বলতে, যখন এরা বাইরে ফুলে যখন ঘুরে বেড়াচ্ছে, ফুলে বেড়ানোর সময় কিন্তু বাকি মৌমাছিরা যেন সেই একই ফুলে যায়, তখন কিন্তু ওই দেহ থেকে নিঃসৃত যে ওদের সাবস্ট্যান্স, সেটা বাকি মৌমাছিগুলোকে ওই জায়গায়, ওই খাদ্যের জায়গাতে কিন্তু যেতে সাহায্য করে। আচ্ছা, মানে আবার কমিউনিকেশন। হ্যাঁ, মোটো কমিউনিকেশন। আবার ওরা যখন মৌচাকে ফিরে আসছে, মৌচাকে ঢোকার জন্য একটা এন্ট্রি হোল আছে, যখন মৌমাছি এসে ওখানে পা রাখলো, তখন কিন্তু ওই যে মানে পায়ের সঙ্গেই কিন্তু কিছুটা ওই যে আপনার সাবস্ট্যান্স লেগে থাকছে, তার ফলে ওরা বুঝতে পারছে যে আমারই কিন্তু সহকর্মী বা আমার সদস্য এসেছে, তারা চিনতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অর্থাৎ কেমিক্যালি একটা কমিউনিকেশন হচ্ছে, আর একটা ডান্সের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে, দুভাবে হচ্ছে। দুভাবে, ওকে। স্যার আর একটা মানে কোশ্চেন এখানে করি, যে মৌমাছিরা তো ভিরুলেন্ট হয়, তো মানে কেন, মানে রিজনটা এর পেছনে কি আছে? আসলে দেখুন, মৌমাছি কিন্তু সাধারণভাবে কিন্তু আপনাকে আমাকে কেউই কিন্তু ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে ওদের একটা ডিফেন্স মেকানিজম। আপনি যদি মৌচাকের পাশ দিয়ে যান, আপনি দেখবেন একটা বাজিং সাউন্ড হয়, সবসময় একটা ভো 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 করে আওয়াজ হতে থাকে। হ্যাঁ, এই আওয়াজটা হয় হচ্ছে ওদের যে ডানা আছে, উইং আছে, সেই উইং গুলো কিন্তু খুব জোরে ভাইব্রেট করে। মোটামুটি আপনার 11,400 বার প্রতি মিনিটে এটা ভাইব্রেট করে।
অর্থাৎ প্রতি সেকেন্ডে মোটামুটি 190 বারের মতো ভাইব্রেট করে। এটা হচ্ছে নর্মাল ভাইব্রেশন, ঠিক আছে। এখন যখন মৌমাছি দেখতে পায় বা বুঝতে পারে যে কোনো, দেখুন মৌচাক কিন্তু অন্য মৌমাছিও আক্রমণ করে, ওদের মধ্যেও কিন্তু রবারি আছে, গুন্ডামি আছে, ঠিক আছে। তো যখন অন্য কোনো মৌমাছি বা ভিমরুল বা হর্নেট তারা যখন ওদেরকে আক্রমণ করতে আসে, বা কিছু কীটপতঙ্গ আক্রমণ করতে আসে, বা এমনকি টিকটিকি হতে পারে, কিছু পাখি হতে পারে, তখন তাদের কাছ থেকে কিন্তু বাঁচার জন্য এদের ওই অ্যালার্ম হরমোন আছে, দু ধরনের আছে। একটা এদের শরীর থেকে যদি ওরা বুঝতে পারে যে কোনো একটা বিপদ এসেছে, তখন এদের যদি দেহটা আপনি দেখেন তাহলে এদের ওই অ্যাবডোমেনটাকে একদম বাঁকিয়ে দেয়, অর্থাৎ একবারে লাস্ট অ্যাবডোমিনাল সেগমেন্টে যখন বেঁকে যায় তখন এক ধরনের ওখান থেকে অ্যালার্ম ফেরোমন বেরোবে। এই ফেরোমন এটা কিন্তু ওরা স্টিঙ্গিং করে না, কিন্তু এটাতে কি হয়, বাকি মৌমাছিগুলো অ্যালার্ট হয়ে যায়, তারা ওই জায়গায় সবাই চলে আসে। তারা এসে, মানে ধরুন কখনো যদি একটা মারামারি হয়, সকলে প্রথমে প্রস্তুতি নেয়, এই প্রস্তুতি আর হচ্ছে ধরুন যিনি হচ্ছেন লিডার থাকেন মারামারি করার সময়, যে এবার তোমরা ঝাঁপিয়ে পড়ো, এই ঝাঁপিয়ে পড়ার নির্দেশটা কিন্তু তখনও দেয় না। যখন দেবে সেটা হচ্ছে কখন, ওই সাধারণভাবে এটা একটা যে আপনার এটার নাম হচ্ছে আপনার, আমি বলছি 2-হেপ্টানোন। এটা যদি কনসেন্ট্রেশনটা খুব বেড়ে যায়, প্রায় 20 থেকে 70 গুণ যখন বেড়ে যায়, তখন কিন্তু অ্যালার্ম ফেরোমনের মতো কাজ করে। অর্থাৎ স্টিঙ্গিংটা কিন্তু আলাদা। স্টিঙ্গিং যখনই করছে সেখান থেকে কিন্তু একটা খুব বিষাক্ত একটা পদার্থ বেরোয়, তার নাম হচ্ছে আইসোঅ্যামাইল অ্যাসিটেট, বা আরেকটাও থাকে আইসোঅ্যামাইল হচ্ছে আপনার বা আইসোপেন্টাইল অ্যাসিটেট। এইটা যখন বেরোচ্ছে এটা কিন্তু ভয়ঙ্কর। এটা মানে হচ্ছে অ্যালার্ম, অর্থাৎ বিপদ এসে গেছে। বাকি সমস্ত মৌমাছি কি করে, তারা ওই স্পটটাকেও চিনতে পারে, এবং বাকি মৌমাছিরা তখন যে স্পটে, আপনি অবাক হয়ে যাবেন, এদের যে চোখ আছে না, এদের দু ধরনের চোখ আছে, একটা সিম্পল আই আছে ওসেলি বলে, আর একটা কম্পাউন্ড আই আছে। অসংখ্য কম্পাউন্ড আই আছে। এরা এই কম্পাউন্ড আই এবং এর মাধ্যমে যে অবজেক্ট, সেই অবজেক্টটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারে, এবং যদি যে বিপদ হচ্ছে সেটা একটা অবজেক্ট ওরা দেখছে, সেই অবজেক্টকে যদি ওরা আইডেন্টিফাই করতে পারে যে মুভ করছে, স্ট্যাটিক হলে কিন্তু অনেক সময় এরা আক্রমণ করে না, কিন্তু যেই মুভ করে, যে স্টিঙ্গিং করে দিয়েছে, তখন কিন্তু কয়েকশো মৌমাছি ওই একই বডিতে গিয়ে কিন্তু স্টিঙ্গিং করতে শুরু করে। আচ্ছা, তো দিস ইজ এ কাইন্ড অফ ডিফেন্স মেকানিজম। এটা তো সবারই থাকে, আপনার আমার সমস্ত প্রাণীদেরই থাকে, তবে সাধারণভাবে কিন্তু এরা কখনোই আক্রমণ করে না। যদি কখনো আপনার এরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বুঝে বা আক্রান্ত হয়, তখনই কিন্তু এরা প্রতি আক্রমণ করে। দারুণ দারুণ তথ্য স্যার। এই প্রসঙ্গে আমি আরেকটু মানে অন্য একটা বিষয় আমি বলি, মানে আমাদের কোচবিহার জেলায় যেটা হয় ওই জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস, তা সেই অনুষ্ঠানে আমরা প্রচুর শিশু বিজ্ঞানী আমরা পাই জেলাতে, এবং সেখানে তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে তারা অংশগ্রহণ করে। আমাদের আপনার সান্নিধ্যে আমার মনে হয় আগামী দিনে আমরা আরো কিছু শিশু বিজ্ঞানীকে এই মৌমাছিদের নিয়ে কিছু প্রকল্প আমরা করতে পারি। ঠিক আছে, আমি আমার যদি সময়ের সঙ্গে যদি এটাকে অ্যাডজাস্ট করা যায়, আমি নিশ্চয়ই সহযোগিতা করব। আমি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করি। আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কিছু অনুষ্ঠান বা অন্যান্য কিছু প্রতিষ্ঠানের আমন্ত্রণে অনেক সময় গেছি, আর আমি একজন কর্মী হিসাবেই কাজ করতে ভালোবাসি। আমি অবশ্যই আপনাদের যদি সেরকম সুযোগ হয় আপনি বলবেন, আমি নিশ্চয়ই থাকার চেষ্টা করব। ঠিক ঠিক ঠিক। আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস একটু বললি স্যার, বলছি মানে
এই আমাদের মৌমাছিদের যে জীববৈচিত্র্য, ওদের যে ভূমিকা, সেই হ্যাঁ। বিষয়টা মানে একজন ছাত্র বা ছাত্রীদের আমরা কিভাবে তুলে নিয়ে আসতে পারি? গুড। মানে তার মাধ্যম হিসেবে আমি মিন্ময়ের পরিচয় সংক্ষিপ্ত দিয়েছিলাম। মিন্ময় নিজেও এই জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের আমাদের জেলার থেকে প্রথম জাতীয় স্তরে যাওয়া একজন শিশু বিজ্ঞানী, যে আচ্ছা, পরবর্তী আচ্ছা। সময় বলরামপুর হাই স্কুলে এখন আছে ও, এবং ওরই আবার প্রথম প্রকল্প হিসাবে সেটা আবার কিন্তু জাতীয় স্তরে অংশগ্রহণ করেছে। তো এটা একটা কোইন্সিডেন্ট, কিন্তু মানে এভাবে আর কি, যে আমরা যদি বাচ্চাদেরকে নিয়ে কাজটা করতে যাই, যে তাহলে তাদেরকে কোন বিষয়টা মৌমাছিদের ওপর কাজটা যদি আমরা শুরু করি, সেটা কোন বিষয়টা করলে তাহলে শিশুদের কাছে বেশি করে ব্যাপারটা পৌঁছানো যাবে বা তাদেরকে বোঝানো যেতে পারে, এই প্রসঙ্গে যদি একটু। আমি সকলের জানার জন্যই বলছি যে আমাদের এই যে মৌমাছির কিন্তু আসল যে কাজ, সেটা মধু তৈরি করাও নয়, বা বি ভেনমও নয়, বা বি ওয়াক্সও নয়। আমাদের এই প্রকৃতিতে আমরা খাদ্য যে তৈরি হয়, যে গাছ, সমস্ত যে ফ্লাওয়ারিং প্লান্টস আছে, সেই ফ্লাওয়ারিং প্লান্টসের যে পলিনেশন, এই পলিনেশনে কিন্তু সাহায্য করার জন্যই কিন্তু মৌমাছির ভূমিকা। এবং এই পৃথিবীতে তৈরি, এই পৃথিবী যে বিকশিত হওয়া, এত বড় হওয়া, এত প্রায় এখন 700 কোটি মানুষ, এই 700 কোটি মানুষের খাদ্যের যোগান দেওয়া, এখানে কিন্তু সব থেকে বড় যে ভূমিকা সেটা হচ্ছে কীটপতঙ্গ, এবং তার মধ্যে প্রধান ভূমিকা হচ্ছে মৌমাছির। আমরা প্রায় যদি আমাদের দেশ বলেন বা বিদেশ বলেন, 80% ফল, ফুল, সবজি সমস্ত কিছুরই কিন্তু পরাগ সংযোগ করার ক্ষেত্রে কিন্তু মৌমাছি। মৌমাছি তার এই পরাগ সংযোগের মাধ্যমে দেখুন, এই যে জীব বৈচিত্র্য, এই যে উদ্ভিদ বৈচিত্র্য, বৈচিত্র্য মানে কি? বৈচিত্র্য মানে হচ্ছে বিভিন্ন রকমের ফুল, তার বিভিন্ন গন্ধ, তার বিভিন্ন ফল, তার চরিত্র আলাদা। এটা কিন্তু এই যে পরাগ সংযোগ মানেই হচ্ছে দুটো ভিন্ন ভিন্ন যে পুং এবং স্ত্রী, এই যে অর্গান, তাদের যে গুণ, সেই গুণটা কিন্তু মিলন ঘটাচ্ছে কিন্তু মৌমাছি। সেদিক থেকে বলা চলে যে এই পৃথিবীর যে উদ্ভিদ বৈচিত্র্য, আজকে আমরা যে বৈচিত্র্য পাচ্ছি, সেই বৈচিত্র্য কিন্তু এই যে কীটপতঙ্গ, তারা কিন্তু প্রায় গত 250 মিলিয়ন বছর, মানে প্রায় 25 কোটি বছর ধরে কিন্তু তারা পালন করে আসছে। এবং পরাগ সংযোগ কিভাবে ঘটছে সেটা যদি আমরা ছাত্রদের দেখাতে পারি, এটা এমন কোনো কষ্টকর নয়। 2 হচ্ছে, আমি বলবো যে আইনস্টাইনকে আমরা সবাই জানি। আইনস্টাইন প্রায় আজকে থেকে 100 বছর আগে কিন্তু বলেছিলেন যে যদি পৃথিবীতে মৌমাছি না থাকতো, তাহলে পৃথিবীর আয়ুকাল 4 বছর হতো। 100 বছর আগে কিন্তু এত পরিবেশ দূষিত ছিল না, এত মৌমাছি বা কীটপতঙ্গ বা প্রাণীর কিন্তু অভাব ঘটেনি। তো এই বিষয়টা কিন্তু ছাত্রদের বোঝানো যায় যে কীটপতঙ্গের কেন প্রয়োজন। তবে মৌমাছির এই পরিবেশের যে ভূমিকা, সেটা কিন্তু আজকে আমি বলবো বিপদের সম্মুখীন। আমি সকলের উদ্দেশ্যেই বলতে চাই যে আমরা ফসল ফলানোর জন্য, সেটা বেশি গুণের হতে পারে বা বেশি বেশি পরিমাণ হতে পারে, আমরা কীটনাশক ব্যবহার করি। আমরা অনেক সময় আগাছা দমন করার জন্য আগাছা নাশক ব্যবহার করি, আমরা ছত্রাকনাশক ব্যবহার করি। এই সবগুলোই কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের বিভিন্ন কীটপতঙ্গকে ক্ষতি করছে, এবং সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কিন্তু মৌমাছি। আমি ছাত্রদের জন্য বলবো যে একটা পরিবেশ কতটা নির্মল, সেটা কিন্তু বলা যায় যে একটা ইন্ডিকেটর যদি ইনসেক্ট হয়, সেটা হচ্ছে মৌমাছি। আমরা কোনো কোনো সময় বলি না যে কোনো একটা জায়গা কতটা খারাপ বা পরিবেশ কত দূষিত, তার মাপকাঠি আমরা বিচার করি। আমরা অনেক সময় কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই জাতীয় যে গ্রিন হাউস গ্যাসগুলোকে মাপি, অনেক সময় ছোট ছোট যে পার্টিকেল অফ, এই যে আমাদের ডাস্ট পার্টিকেলকে আমরা মাপি। তো মৌমাছি হচ্ছে আমাদের পরিবেশের নির্মলতার প্রতীক। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মৌমাছি কিন্তু সাংঘাতিকভাবে তাদের সংখ্যা কমে যাচ্ছে। একটা সারা পৃথিবীতে মৌমাছির যে ধ্বংস হচ্ছে, সেটাকে একটা 3টে শব্দের একটা রোগ বলা হয় বা সিনড্রোম বলা হয়।
কলোনি কোলাপস ডিসঅর্ডার, সিসিডি বলা হয়। এটা বহু বছর থেকে যেটা আছে, কিন্তু 2005 সালের পর থেকে ইউরোপ এবং আমেরিকাতে লক্ষ লক্ষ হচ্ছে আপনার মৌচাক ধ্বংস হয়ে গেছে। মানে কয়েক মিলিয়ন বা কয়েক বিলিয়ন, এটা তো মাপ করা সম্ভব নয়, মোটামুটি কয়েক লক্ষ বা কয়েক কোটি মৌচাক কিন্তু ধ্বংস হয়ে গেছে। এবং এর প্রধান কারণ হচ্ছে বর্তমানকালে কিছু কিছু কীটনাশক, যেমন হচ্ছে নিওনিকোটিনয়েড বলে একটা গ্রুপ আছে, এদের পরিমাণ খুব কম লাগে এবং এরা খুব দ্রুত হচ্ছে কীটকে দমন করতে পারে। এইগুলো ব্যবহার করার জন্য কিন্তু মৌমাছি তারা কিন্তু শুধু মারা যাচ্ছে বললে ভুল হবে, সবসময় যে মারা যায় তা নয়। অনেক সময় কি হয়, মৌমাছি যখন ফুলে ঘুরে বেড়াচ্ছে, সে তার যদি কোনো রকমের পরাগ রেণুতে যদি কীটনাশকটা থাকে, বা যে জলটা সে নিচ্ছে, অনেক সময় মৌমাছি কিন্তু জলও সংগ্রহ করে, সেই জন্য মৌমাছির কাছাকাছি জলের ব্যবস্থা থাকা দরকার। অনেক সময় তারা কিন্তু যে ডিউ বা শিশির থেকেও কিন্তু তারা জল সংগ্রহ করে। যদি কোনো কারণে এই পরাগ রেণু বা হচ্ছে এই জল বা শিশিরে যদি কীটনাশক মেশানো থাকে এবং তাদের যদি অ্যান্টেনাতে সেটা থাকে, তাহলে কিন্তু তাদের যে কাজ, সেন্সরি যে ফিলিং, সেন্সরি যে অর্গানের যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু তারা অনেকটা ডিস্টার্ব হয়। তাদের ওরিয়েন্টেশনটা গন্ডগোল হয়ে যায়, তারা দিক ভুল করে, নিজের যে মৌচাকে ফিরতে পারে না, তারা উত্তেজিত হয় এবং আলটিমেটলি যদি আপনার পরাগ রেণু বা নেকটারের মধ্যে মিশে থাকে, সেটা কিন্তু মৌচাকে তারা এসে যখন ওই পরাগ রেণুটাকে ট্রান্সফার করছে এবং সেটাই কিন্তু মৌচাকে থাকছে, সেটাই কিন্তু অন্যান্য মৌমাছি বা যে লার্ভাগুলোকে মধুর যখন খাওয়ানো হচ্ছে, মধুর মাধ্যমে মিশে যাচ্ছে। তাহলে দেখুন, আপনি ওষুধ দিচ্ছেন জমিতে বা গাছে, আর মৌমাছি কিন্তু মৌচাকে সেই কিন্তু কীটনাশক পৌঁছে যাচ্ছে এবং হাজার হাজার কিন্তু হয় লার্ভা মারা যাচ্ছে বা মৌমাছি নিজেও কিন্তু আক্রান্ত হচ্ছে। কিছুদিনের মধ্যে সে কিন্তু আস্তে আস্তে মারাই যাচ্ছে। তো এগুলো কিন্তু ছাত্রদের আমরা বলতে পারি। একদম একদম স্যার, খুব সুন্দরভাবে তুলে ধরলেন, আমরা ভীষণভাবে সমৃদ্ধ হলাম। আমি এবার একটু আমাদের অনিরুদ্ধ বাবুকে বলবো, কিছু প্রশ্ন স্যার করতে যাচ্ছেন মনে হচ্ছে। আমি একটা প্রশ্ন করবো। বলুন বলুন। অনেকটা সময় হয়ে গেছে, অনেকটা সময় নিয়েছি আপনার আমাদের আমরা আজকে। আচ্ছা, একটা প্রচলিত কথা আছে, এই যে মৌমাছি যখন কামড়ায়, ফ্লাইং জোনটা নাকি দু রকমের হয়, একটা নাকি ওপর দিয়ে যায়, একটা নিচ দিয়ে যায়। ওপর দিয়ে যখন যায় তখন নাকি বেশি দূর যায় না, নিচ দিয়ে বেশি দূর যায়। এরকম কি সত্যি ঘটনা আছে, না ওটা প্রচলিত একটা গল্প একটা? না, আমার মনে হচ্ছে আপনি, আমরা প্রথমত হচ্ছে মৌমাছি কামড়ায় না, মৌমাছির একটা হুল থাকে, এই হুলটা হচ্ছে ফোঁটা। এটা আমি আগেই বলেছি, এটা হচ্ছে এদের নিরাপত্তামূলক একটা ব্যবস্থা, ডিফেন্সিভ মেকানিজম। আপনি যেটা বলতে চাইছেন, আমার মনে হচ্ছে দু ধরন ভাবে আমরা মৌমাছি কিন্তু যে ঝাঁক বলি, ঝাঁক ঝাঁক যে মৌমাছি বেরোয়, দুটো কারণে হয়। একটা হচ্ছে যে যখন তারা বিপদ দেখে, সেই বিপদের সময় কিন্তু অসংখ্য যারা হচ্ছে শ্রমিক মৌমাছি, তারা কিন্তু যায় হচ্ছে যে আক্রমণ করেছে তাকে আক্রমণ করতে যায়, ঠিক আছে, এবং সেটা কিন্তু একবারে নির্দিষ্ট সাইট স্পেসিফিক, ওখানে তারা পৌঁছাবেই। আর একটা হয় যেটাকে আমরা বলি সোয়ার্মিং। সোয়ার্মিংটা হচ্ছে কি, এটা উপর দিকে যায়। সোয়ার্মিং হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে হঠাৎ করে দেখছেন আপনার বাড়ির ছাদে বা একটা বাড়ির পাশে গাছের কাছে পুরো হাজার হাজার মৌমাছি গোল করে ঘুরতে ঘুরতে ওপর দিকে উঠছে। আমার মনে হয় ডক্টর অনিরুদ্ধ বাবু, আপনি বোধহয় এটাই বলতে চেয়েছেন, এইটা কিন্তু সোয়ার্মিং। এই সোয়ার্মিংটা হচ্ছে মৌমাছির জীবনকালের একটা অত্যন্ত চমকপ্রদ দিক। সমস্ত কারণ যে জানা গেছে তা নয়, অনেকগুলো কারণ আছে সোয়ার্মিং করার জন্য। যারা মৌমাছি পালন করে তারা কখনো সোয়ার্মিং চায় না, কারণ সোয়ার্মিং বেশিরভাগ ক্ষেত্রে
কুইন বা রানী কিন্তু এই সোয়ার্মিংটা তৈরি করার ক্ষেত্রে প্রধান একটা ভূমিকা নেয়। অনেকগুলো কারণে সোয়ার্মিং হয়। এক হচ্ছে যে যখন প্রচুর পরিমাণে খাদ্য মৌমাছি তুলে আনছে এবং সংখ্যা খুব বেড়ে যাচ্ছে। একটা মৌচাকে ধরুন 30-40 হাজার পর্যন্ত আপনি অ্যালাউ করতে পারেন, তার বেশি যখন হবে তখন কিন্তু স্ত্রী মৌমাছি চাইবে যে সোয়ার্মিং করতে। কেন? কারণ তারা কিন্তু ওই সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ও কারণ সমস্ত যে সদস্য আছে তাদেরকেও কিন্তু নিজের কন্ট্রোলে রাখতে পারে, যাদের যাতে সন্নিবিষ্ট থাকে, একক থাকে। তো এটা গেল এক। দুই হচ্ছে যখন হচ্ছে অনেকটা ড্রোন অর্থাৎ পুরুষের সংখ্যা যখন অনেকটা বেড়ে যাচ্ছে। তিন, যদি দেখা যায় প্রচুর পরিমাণে হনি তৈরি হচ্ছে, একদম উপরের যে তাকটা থাকে চেম্বার, সেখানে মধু থাকে। বেশি মধু মানে খাদ্যের যোগান, অর্থাৎ বেশি পরিমাণে কিন্তু ডিম পাড়তে হবে এবং তার মানে শ্রমিক মৌমাছি অনেক পরিমাণে চাক তৈরি করবে। তিন, যদি তাপমাত্রা বেড়ে যায়। চার, অনেক সময় মৌমাছিও কিন্তু অন্যান্য কীটের দ্বারা আক্রান্ত হয়। একটা মাকড় আছে ভারোয়া মাইট বলে, খুবই ছোট্ট। এরা মৌমাছি কিন্তু ভীষণই বলতে পারেন তারা যে পাহারা দেয়, সে পাহারাটা কিন্তু অসম্ভব ক্ষিপ্রতার সঙ্গে দেয়, কিন্তু তাদের চোখে ফাঁকি দিয়ে ওই মাকড়টা কিন্তু মৌচাকে ঢুকে যায়। অনেক সময় মাকড়ের আক্রমণে কিন্তু মৌমাছি বিরক্ত হয়, সারা দেহে সবসময় তারা কামড়ায়। অনেকটা আমাদের বডি লাইস, মানে আমাদের যে দেহে যেটা লাইস বলি না আমরা, অনেকটা সেরকম আর কি। তো এই কারণের জন্য কুইন যেটা রানী, সে কিন্তু অনেকগুলো শ্রমিক মৌমাছিকে নিয়ে তারা বেরিয়ে পড়ে। বেরোনোর আগে তারা কিছুটা জানান দেয়, একসঙ্গে কয়েক হাজার শ্রমিক মৌমাছিকে নিয়ে তারা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে অন্য কোনো জায়গাতে বাসা বাঁধার জন্য যায়। এটাকে সোয়ার্মিং বলে। এটা সবসময় মুভমেন্ট হচ্ছে আপওয়ার্ড। ডক্টর অনিরুদ্ধ বাবু আপনার বোধহয় এটাই বলতে চেয়েছেন। এবং এই সোয়ার্মিং এর সময় কিন্তু তারা একটা বলতে পারেন, মানুষ যেমন মদ খেয়ে আমরা শুনি যখন মাতাল হয়, মাতাল হলে একটা আনন্দে থাকে, এই মৌমাছি যখন সোয়ার্মিং করে তারা কিন্তু মাতাল হয়ে যায়, একেবারে আনন্দে বিভোর হয়ে যায়। এবং এটাকে বলা হয় সোয়ার্মিং ফিভার বলা হয়। এবং সোয়ার্মিং একটা টোনও হয়। মৃন্ময়বাবুর জন্য জানাচ্ছি, সোয়ার্মিং টোন মানে তখন তারা একটা অদ্ভুত ভাবে তারা নৃত্য করতে করতে ঘোরে, এবং সেটা কিন্তু যারা বিকিপার তারা বুঝতে পারে, এবং তারা আস্তে 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 ওই সময় কিন্তু তাদের অন্য কোনো দিকে মন থাকে না। এবং কাছাকাছি যদি অনেক এরকম মৌচাক থাকে তাহলে কিন্তু বিপদ, কারণ ওই সোয়ার্মিং টোন কিন্তু বাকি মৌচাকেও কিন্তু একটা কমিউনিকেশন পাঠায়। তারাও কিন্তু আস্তে আস্তে ওই সোয়ার্ম করার জন্য বেরিয়ে পড়ে। এখন মৌচাক থেকে যদি রানী বেরিয়ে পড়ে তাহলে তো অবভিয়াসলি মৌচাকটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, আর অসংখ্য মৌমাছি বেরিয়ে যায়। যদিও প্রকৃতিতে কিন্তু সোয়ার্মিং একটা পদ্ধতি, নতুন মৌচাক তৈরির একটা পদ্ধতি। রানী বেরোনোর আগে কিন্তু আবার নতুন রানী তৈরি করার একটা প্রক্রিয়া চলে। আচ্ছা, হ্যাঁ, বেশ ধন্যবাদ তপন বাবুকে। আমাদের না, আমি শেষ করার আগে আরেকটা তথ্য বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে বলুন স্যার। দেখুন, মৌচাকের মধ্যে 3 ধরনের প্রকোষ্ঠ আছে। একটা প্রকোষ্ঠে রানী থাকে, কিছু প্রকোষ্ঠে থাকে হচ্ছে শ্রমিক, আর কিছু প্রকোষ্ঠে থাকে হচ্ছে ড্রোন বা পুরুষ। এখন ডিম পাড়ে রানী মোটামুটি প্রতিদিনে, যদি রানীর চেহারা ভালো হয়, 3 থেকে 4 বছর বাঁচে এরা, ম্যাক্সিমাম 5 বছর বাঁচে। তো প্রতিদিন এরা 1500-এর মতো ডিম পাড়তে পারে, 1000 থেকে 1500। ডিমগুলো সাদা, অনেকটা মুক্তোর মতো। এবং ডিম ঠিক মতো পারছে কিনা এটা কিন্তু ওই ওয়ার্কার যে বিগুলো সেগুলো দেখে। কিন্তু এই ডিম থেকে যখন বাচ্চাগুলো বেরোয় তাদেরকে খাবার দেওয়া হয়,
এই খাবার দেওয়ার উপরে কিন্তু নির্ভর করে কোনটায় রানী হবে, কোন ডিম থেকে শ্রমিক মৌমাছি বেরোবে, মহিলা অর্থাৎ মানে ওয়ার্কার ফিমেল হনিবি হবে, আর কোনটা থেকে ড্রোন তৈরি হবে। সেটা কিরকম? এরা রয়্যাল জেলি তৈরি করে। এই রয়্যাল জেলিটা হচ্ছে অদ্ভুত। এই রয়্যাল জেলি যেগুলো শ্রমিক এবং যেগুলো ড্রোন তৈরি হয় তাদের মোটামুটি 3 দিন থেকে 4 দিন এরা খাওয়ায়, তারপরে কিন্তু রয়্যাল জেলি দেবে না। আর যে প্রকোষ্ঠগুলোতে ওরা রানী তৈরি করবে বলে ঠিক করে সেখানে কিন্তু এরা প্রায় 8 থেকে 9 দিন পর্যন্ত রয়্যাল জেলি খাওয়ায়। ওইখান থেকে কিন্তু রানী তৈরি হয়। বাকি জায়গাগুলো থেকে কিন্তু কোথাও পুরুষ তৈরি হবে, কোথাও হচ্ছে আপনার ফিমেল অর্থাৎ স্টেরাইল যে ফিমেল মৌমাছি তৈরি হবে। এটাও কিন্তু এদের একটা অদ্ভুত। আমাদের খিদেটা বেড়ে গেল। প্রথম দিনের আড্ডায় অনেক কিছু পেয়ে গেলাম আমরা। আবার বুঝতে হবে স্যার, মাঝে মাঝে আমরা এই আড্ডা আমাদের চলবে। এই আড্ডা লাইভের আহ্বায়ক হিসাবে আমি অনুরোধ জানাবো আমাদের ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়কে। স্যার, আপনি কিছু বলে আমাদের এই আড্ডার সমাপ্তি ঘোষণা করুন। জন্মদিনে তো আমরা কেক খেতে পারলাম না, কিন্তু এত সুন্দর একটা কেক পেলাম, সেটা ভোলার নয়। এরকম কেকের মধ্যে তো মধু থাকে। এটা মনে থাকবে আমাদের বহুযুগ। আমি ঠিক জানি না কত বছর হলো আমাদের, যত বছরই হোক, তো এটা যাতে বছরে বছরে এরকম একটা হয়, এই পর্ব একটা অসাধারণ ব্যাপার। প্রথম দিকে আমাদের একটু অসুবিধা হয়েছিল কিছু টেকনোলজিক্যাল কারণে, কিন্তু পরের দিকটা খুব স্মুথ হয়েছে, খুব সুন্দর। আশা করি সবাই উপভোগ করেছেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। প্রচুর তথ্য পাওয়া গেছে, আরো অনেক অনেক প্রশ্ন ছিল, আরো অসংখ্য জিনিস আছে, অসংখ্য জিনিস আছে আপনারও বলার ছিল, আমাদেরও মানে খিদেটা বেড়েই আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মৃন্ময়কেও ধন্যবাদ, মৃন্ময় একটু পরে আসতে পেরেছে, তাও অনেকগুলো করেছে, আমরা জানতে পারলাম অনেক কিছু। মৃন্ময়ের ব্যাপারটাও আমার ঠিক জানা ছিল না সেইভাবে। আর বিশেষ করে সবকিছুর কারিগর সুমন্তকে ধন্যবাদ, আমাদের অনার্স সৃষ্টির ইয়েও বটে, সম্পাদকও বটে, এবং সবকিছুর ব্রেইন চাইল্ড ওর। এগুলো একটার পর যে ইয়ে হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে, এটা আশা করি আমরা চালিয়ে নিতে পারবো। আগামী শনিবার আরেকটা প্রোগ্রাম আছে, সেটাও আমাদের রেডি আছে। তারপরেও আরেকটা আছে, তারপর দেখা যায় কারো কাকে করা যায়। আরো বেশি করে আমরা যদি লোককে যুক্ত করতে পারি তাহলে আরো আমাদের নিশ্চয়ই সমৃদ্ধ হবো আমরা। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে স্যারকে আরেকবার মনে করাই, আমাদের অরণ্য সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল থেকে। আমরা চেষ্টা করব ওই সকলের কাছে সময় নিয়ে অন্তত 20-30 মিনিট করে আমরা আমাদের আশপাশের যারা কাজ করছেন এইসব বিষয় নিয়ে তাদেরকে সবার সামনে তুলে ধরবার। ওই টাইমটা ওরকমই থাকবে, সন্ধ্যায় 8টায় বা 7টায়, এর মধ্যেই আমরা রাখবো। অল্প সময় নিব তাদের কাছ থেকে, কারণ অরণ্য সপ্তাহ আমরা চাই যে এই বছর এই মুহূর্তে পরিবেশ দিবস যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যে সারা বছর জুড়ে এই অনুষ্ঠানগুলো আরো বেশি করে বৃদ্ধি পাক। আর সেক্ষেত্রে আমাদের এই কোচবিহার অনাসৃষ্টির থেকে এই অ্যাডভেঞ্চার গ্রুপ বা আমাদের অন্যান্য যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো আরো বেশি প্রাসঙ্গিক হচ্ছে, এবং আমাদের মতন বন্ধু সংগঠন অনেকেই কাজ করছে খুব ভালো। তা আমরাও চাইবো তাদেরকেও আপনাদের মাঝখানে নিয়ে আসার জন্য, যারা ভিউয়ার্স রয়েছেন। এইভাবে আরো বেশি করে আমাদের বিজ্ঞান আন্দোলন তথা পরিবেশ আন্দোলন আরো জোরদার হবে, এই উদ্দেশ্য নিয়েই আমাদের আয়োজন চলতে থাকবে। আর স্যার তো বললোই, আপনাকে প্রথম দিনেই আমরা এত কিছু পেয়েছি, আমাদের আবার পরবর্তী আরেকটা আড্ডার জন্য আগের থেকে আপনাকে জানিয়ে রাখছি আমরা। ঠিক আছে স্যার, তাহলে খুব ভালো লাগে। এবং আপনিও যদি আমাদের আরো কিছু রিসোর্স পার্সন দিতে পারেন, আমি অবশ্যই দেব। আমি আপনাদের জন্য জানাই যে আমি ইতিমধ্যেই আমার ফেসবুক থেকে আমার অসংখ্য ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবদের ইনভাইট করেছিলাম। প্রায় 90% কিন্তু রেসপন্ড করেছে এবং তারা সবাই দেখলাম অ্যাকসেপ্ট করেছে। সুতরাং সদস্য কিন্তু বেড়ে গেছে। না না, একদম এটাই মানে এই মুহূর্তে এটাই বড় পাওনা আমাদের। সবাই আমরা একজোটে যদি এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই আরো বেশি করে পরিবেশের কথা ভাবা, আরো বেশি করে
জীববৈচিত্র্য নিয়ে ভাবা, আরো বেশি করে বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনাগুলোর জাগরণ ঘটানো, এই চেষ্টাগুলো যদি সবাই আমরা একসাথে না হই তাহলে হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। তাই ধন্যবাদ আপনাকে আবার স্যার এবং মিন্ময়ের সকলকে। সবাই ভালো থাকুক, আমাদের বছরভর আরো বেশি করে কর্মসূচি আমরা নিয়ে চলতে পারি যাতে, এই আশা রাখি। সকলকে তাহলে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।